ব্রাদার। ওকে ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আপনাদের প্রথম পরীক্ষা এবছরে, তাই তো? আজকে এবছরের পরীক্ষা, আমি আশা নয় বিশ্বাস করি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আমি আমার লাইভটি শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেবেন। ওকে, আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু আজকের কোশ্চেনগুলো একটু ভালো মতো খেয়াল করবো। হ্যাঁ, আশা নয় বিশ্বাস করি দুটো পরীক্ষা দিয়ে খুব ভালো লাগতেছে তোমাদের, তাই তো? কোশ্চেন যেরকম প্রত্যাশা করা হয়েছিল আমার মনে হয় যে অনেকখানি ওই রকমই হয়েছে। হ্যাঁ, তো আশা করি ভালো হয়েছে, তাই তো? আহ, আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম স্যার। নাজিফা, আচ্ছা তুমি নাজিফা, তাই তো? আচ্ছা, আয়েশা সিদ্দিকা নিশি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? বিভোর, আসসালামু আলাইকুম ভাই। এনামুল হক ইমন, কেমন আছেন ভাই? হ্যাঁ, ভালো আছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু আমরা ভালো মতো খেয়াল করার চেষ্টা করবো যে আজকে কোশ্চেনগুলোতে কী কী ছিল। এবং অনেকে কমেন্ট করতেছে ভাই এটা উত্তর হইতো কি নাকি ওইটা উত্তর হইতো। তো সেইগুলো যেগুলো কনফিউশন থাকবে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করবো, বাদ বাকি আমরা বলে দেওয়ার চেষ্টা করবো যে উত্তরটা কীভাবে হইলো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ভাই ভালোবাসা করেন, দুইটা এক্সামের ইংলিশই সেই হয়েছে। ওকে, আমরা দ্বিতীয়টার কাজ আমরা করতে করতে রেখে আমি লাইভে আসলাম। আর বেশিক্ষণ সময় লাগবে না, আমি লাইভটা শেষ করে আধা ঘন্টার মধ্যে এফ ট্রিবিউলেসের অ্যান্সার দিয়ে দেবো। আর রাতে লাইভও ইনশাল্লাহ পেয়ে যাবা। ঠিক আছে? বিভা বলছে ভাই ইংলিশটা সেই হয়েছে। তো ভাই থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার কথা ছিল ভালো, সেটা দেখে আমার খুব ভালো লাগতেছে। পোলাপান খুব ফোন দিচ্ছে। এটা আসলে অনেক আনন্দের বিষয়। আমি টেক্সট বুক যেগুলো দাগিয়ে দিয়েছিলাম ব্যাচগুলোতে, আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাচে, মোটামুটি ওই ধাঁচেরই কোশ্চেন আমরা পেয়েছি। এই জন্য একটু ভালো লাগতেছে। কতগুলো জায়গায় একটু খারাপ করছে, আমরা এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ওকে, আসেন দেখেন। আচ্ছা, হোয়াট ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ স্ট্যাগ? দুইটা উত্তর হয়, তাই তো? একটা দেওয়া আছে, হিন্ট দেওয়া আছে, দ্যাটস উত্তরটা হচ্ছে এ। এটা তোমরা সবাই জানো। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ওকে, আচ্ছা, 2 নম্বর নিয়ে অনেকের কনফিউশন, দিস ইজ মাই লাগেজ না? তাহলে আমরা মাই লাগেজটা যদি বলি তাহলে পরে কি আছে? নাউন আছে। হ্যাঁ, তো যেহেতু পরে তুমি নাউন বলতেছো, হ্যাঁ, পরে কি আছে? তো হচ্ছে ভাই পরে নাউন আছে। হ্যাঁ, পরে কি আছে? বলছে ভাইয়া পরে নাউন আছে। যেহেতু পরে নাউন আছে, তো ওই নাউন থাকার কারণে আমরা তখন কি বলতেছি? এটা পজিটিভ অ্যাডজেক্টিভ বলতেছি। অনেকে পজিটিভ প্রোনাউনের সাথে গুলিয়ে ফেলতেছে। পজিটিভ প্রোনাউন বলতে আমরা নর্মালি তুমি যেটাকে ডাবল পজিটিভ বলেছো, অর্থাৎ তুমি যেটাকে মাইন বলো, তুমি যেটাকে ইয়োর্স বলো, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ডাবল পজিটিভ বলি। একদম ইজি কোশ্চেন ছিল, সেটা তোমরা বুঝোই। রাইট, এটা একদম ইজি ছিল। কোশ্চেনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। রাইট, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। এরপরে দেখো, হোয়েন আই ড্যাশ হার টুমেরো আই উইল টেল হার এভরিথিং। এবার দেখো এই জায়গাটাতে আমরা, এটা কিন্তু আমি কনফিউশন ক্লাসে পড়িয়েছিলাম। আমি যখন কনফিউশন ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম তখন অনেক স্টুডেন্ট বলেছিল যে ভাই এত কঠিন কোশ্চেন আসে পরীক্ষায়। আমাকে অনেকে বলছিল ভাইয়া শুধু আপনি কঠিন কঠিন পড়ান। দেখেন আমি কনফিউশন ক্লাসে পড়িয়েছি, তুমি কনফিউশন ক্লাস 2 অথবা 3 নম্বর চেক দিলে তুমি সেম টাইপসের উদাহরণ পাবা। একদম সেম টাইপসের উদাহরণ পাবো। আমি কনফিউশন ক্লাসে এটা বারবার তোমাদের পড়িয়েছি। এবং অনেক স্টুডেন্ট আমাকে ওই সময় বলেছিল যে ভাই এত কঠিন কি পরীক্ষা আসবে কিনা। দেখো, আমরা জানি যে কোশ্চেনটা আসলে কিভাবে এটা হয়। আমি বারবার বলেছিলাম যে কোশ্চেনগুলো লাগবে। তোমরা যারা আমার কথার দাম দাও নেই, তারা এখন অন্তত দাম দেবে আমার বিশ্বাস। তাহলে আমি যদি বলি হোয়েন আই হার্ড টুমরো, অ্যাডভার্বিয়াল ক্লোজ, তাই না? তো অ্যাডভার্বিয়াল ক্লোজের ক্ষেত্রে আমরা যখন দেখি যে কি আছে, বলছে ভাইয়া ফিউচার আছে, তাই তো? তাহলে আমরা ভবিষ্যৎবাচক যদি কোনো শব্দ পেয়ে যাই, তো
ওই জায়গাটাতে আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানি, অর্থাৎ তখন আমরা এখানে সি বলবো। এটা আমি কনফিউশন ক্লাসে বলেছিলাম বারবার, হ্যাঁ, যে যদি অ্যাডভার্বিয়াল ক্লোজ আসে আর এখানে তোমার যদি এখানে ভবিষ্যৎবাচক শব্দ থাকে, ডেফিনেটলি এই জায়গাতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো ওই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা উত্তরটা কি বলবো? আমরা উত্তরটা সি বলবো। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরের দিকে আমরা যদি খেয়াল করি, এরপরে 4 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, 4 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? দ্য গার্ল ইজ ফেয়ারলি টল। তার মানে কি? আমরা বোঝাচ্ছি যে মেয়েটা ফেয়ারলি মানে কি, বলছে মোটামুটি লম্বা। তার মোটামুটি লম্বা লম্বা মানে মোটামুটি লম্বা বোঝাতে আমরা কি বোঝাচ্ছি? যে অনেক বেশি লম্বা না, কিন্তু মোটামুটি, তাই তো? তার মানে কি মেয়েটা কি খাটো নাকি, বা আপনি কি বলতে চাচ্ছেন? তা বলছে ভাইয়া মেয়েটাকে আপনি চাইলে মোজাহিদের সাথে বিয়ে দিতে পারেন। মোজাহিদ কেমন? বলছে ভাইয়া মোজাহিদ হচ্ছে মোটামুটি লম্বা। তার মানে কি মেয়েটা কি বোঝাচ্ছে? ডিগ্রি বোঝাচ্ছে, তাই না? তো দ্যাটস উত্তরটা কি হবে? আমরা বলছি অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। অ্যাডভার্ব কি হবে? তো বলছে ভাই অ্যাডভার্ব অফ ডিগ্রি হবে। আচ্ছা এরপরে আমরা যদি খেয়াল করি, রিপন ড্যাশ কম্পিউটার গেম, রাইট? তো এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে রিপন ড্যাশ কম্পিউটার গেম ওয়েন আনফর্চুনেটলি হিজ বস কেম ইনটু দ্য অফিস। তাহলে আমরা ওয়েনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এখানে দেখেন আমরা ওয়েনের ক্ষেত্রে আমরা দুটো অ্যাকশনের কথা বলি, তাই না? ওয়েনের ক্ষেত্রে আমরা দুটো অ্যাকশনের কথা বলি। একটা অ্যাকশন কি বলি? যে যেটা তুলনামূলক কম সময় ঘটে সেটাকে আমরা ভি2 বলি, আর যে অ্যাকশনটা দীর্ঘক্ষণ স্থায়ী হয় সেটার সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, তাই তো? তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তো এই জায়গাটার দিকে আপনি যদি খেয়াল করেন, এখানে ওয়েন দেওয়া আছে, ভালো করে খেয়াল করবেন কি দেওয়া আছে। তাহলে আমরা যদি বলি ওয়েন, তাহলে এবার দেখেন রিপনের কম্পিউটার গেম খেলাটা বেশি সময় ধরে হবে নাকি তার বস আসাটা বেশি সময় ধরে হবে? তার ডেফিনেটলি তার বস কম সময় আসছে, এই জন্য আমরা কি বলেছি কেম। আবার আপনি যদি এই জায়গাটার দিকে দেখেন, রিপন কি কম্পিউটার গেমটা অনেক সময় ধরে খেলতেছিল, দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে কি বলতেছি? আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলতেছি। এই জন্য আমরা এখানে কি বলতেছি? আমরা বলছি ওয়াজ প্লেইং, রাইট? আমরা কি বলতেছি বলেন? আমরা বলছি ওয়াজ প্লেইং। ওকে, আচ্ছা এরপরে 6 নম্বর কোশ্চেন দিকে খেয়াল করো। 6 নম্বর কোশ্চেনটা কি বলতেছে? ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোস, আপনি যদি আম চান, তাই তো? কিসের কথা বলতেছে? বলছে ভাই ইফ ইউ ওয়ান্ট ম্যাঙ্গোস, আপনি যদি আম চান, আম কেনার কথা বলতেছে, তাই তো? বলছে তাহলে আপনি কোথায় যাবেন? বলছে আপনি গো টু মার্কেট, আপনি বাজারে যাবেন। অ্যান্ড দে রিয়েলি গুড ফ্রুট দেয়ার। এবং আপনি বলতেছেন যে আসলে বাজারে কি পাওয়া যায়? বলছে ভাইয়া তারা এসে সেল করার কথা বলতেছে, বাজারে তারা ভালো আম সেল করে। তো এটা দেখেন আপনার নর্মাল সেন্সে কথা চলতেছে, তাই না? যে আপনি যদি আম ভালো চান তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে বাজারে যাবেন। তাহলে সচরাচর যে কথা আমরা সবসময় বলি সেটাকে আমরা কোন টেন্সে বলবো? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি? আমরা সেল বলতেছি। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এ বলছে হোয়াট টাইপ অফ ভার্স ডিড, বলতেছে কি মধুসূদন ইন্ট্রোডিউস ইন বাঙালি। তাহলে আমরা বাংলার কথা যদি চিন্তা করি, মধুসূদন দত্ত আমাদের কি করছিল? আমরা বলছি যে এটা ব্ল্যাঙ্ক ভার্স। ব্ল্যাঙ্ক ভার্স মানে কি? যেটা ছন্দ মিলাইতে হয় না, মোটামুটি আমরা ইয়াম্বিক পেন্টামিটারে যেটা লিখি সেটাকে আমরা বলছি ব্ল্যাঙ্ক ভার্স, তাই তো? আচ্ছা এরপর বলতেছে হুইচ ওয়ার্ড ফ্রম দ্য ফলোইং ক্যান বি ইউজড অ্যান্ড মেইন ভার্ব অ্যান্ড মডাল ভার্ব। এর আমরা ছোটোবেলার থেকে পড়ি, তাই না? এটা নিয়ে ব্যাখ্যা করার কিচ্ছু নেই, ছোটোবেলার থেকে আপনি পড়েন, তাই তো? তাহলে আমি যদি বলি আই নিড টু গো দেয়ার, আপনি যদি বলেন আই নিড টু গো দেয়ার, তার মানে কি এখানে গোটা কি আপনি নন ফাইনাইট ভার্ব বলতেছেন, আর নিডটাকে আপনি কি বলতেছেন? ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব বলতেছেন। আবার আপনি যদি বলেন আই নিড নট টু গো, আমি যদি বলি আই নিড নট গো দেয়ার, তাহলে আমি এই জায়গাটাতে যদি বলি তাহলে এটাকে আমি তখন কি বলি? নিড নট যেহেতু আমরা বলে ফেলেছি, তার মানে এটাকে আমরা কি বলতেছি? আমরা বলতেছি মডাল, তাই না? তো এই জায়গাটার দিকে আমরা সবাই জানি যে নিডটা সাধারণত মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হলে আমরা নেগেটিভ বা ইন্টারগেটিভ সেন্টেন্সে সাধারণত ব্যবহার করে থাকি। তো এই জায়গাটার দিকে যদি খেয়াল করেন, এটা ছোটবেলার পড়া, ক্লাস 6-এর পড়া, এটা আমরা আশাবাদী যে আপনারা সবাই পেরেছেন। এটা কি হবে? তাহলে আমরা বলবো যে দুটাই হবে। নিডটা হচ্ছে আপনার মেইন ভার্ব হতেও পারে, আবার মডাল ভার্বও হতে পারে। এরপর আসেন 9 নম্বর কোশ্চেন দিয়ে যদি খেয়াল করি, এখানে কি বলতেছে? হোয়াট উড বি দ্য কারেক্ট লাইন? কোনটা কারেক্ট লাইন হবে? আমরা জানি ডি নাম্বারটা হবে। কারণটা কি বলছে? ভাইয়া বুকস আছে এখানে, তাই তো? তাহলে আমরা বুকসের কথা যদি বলি, বুকসে কি থাকে? যে তার যে লাভার যারা আছে, তার মানে কি যারা বই প্রেমিক যারা আছে, তাদের পছন্দের জিনিসপত্রগুলো বইয়ের মধ্যে থাকে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলতেছি উত্তরটা ডি হবে। আচ্ছা এরপরে আমরা যদি 10 নম্বর দিকে খেয়াল করি, বিফোর ইউ বাই এ ল্যাপটপ ইউ শুড কম্পেয়ার প্রাইসেস। তাহলে আমরা জানি যে আমি তোমাদের পড়িয়েছিলাম, তাই না? বিফোর থাকলে চোখ বন্ধ করে তুমি কোথায় যাবা? অ্যাডভার্বিয়াল ক্লোজে যাবা। এটা আমি তোমাদের বারবার ক্লাসে পড়িয়েছি যে ভাইয়া বিফোর আফটার এগুলো থাকলে আমরা একটা টেকনিক দিয়ে পড়াইছিলাম, তাই না? যে হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ। তো হোয়াইল বাবা অসুস্থ আন্টি লিভ থাকলে আপনি চোখ বন্ধ করে আপনি কি বলবেন? অ্যাডভার্বিয়াল ক্লোজ। অর্থাৎ হোয়াইল বাবার এখানে বিয়ের বিফোর আছে, তার মানে আমি কোনো চিন্তা করব না, আমি চোখ বন্ধ করে সেটাকে কি বলবো? আমি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো। একদম ইজি কোশ্চেন ছিল, রাইট? আচ্ছা 11 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বলছে ভাইয়া আমরা দেখেন আমরা বলি না মাইম অ্যাকশন,
রাইট, আমরা কি বলি মাইম অ্যাকশন। তো মাইম অ্যাকশনে যারা আপনি যদি ক্যাম্পাসে ভর্তি হন তখন দেখবেন যে মাইম অ্যাকশনের ইনস্টিটিউট আছে অনেকগুলো, তাদের অনেকগুলো সমিতি আছে। ওখানে কি হয় বলছে ভাই মুখাভিনয়, এটা মুখাভিনয় মানে কি? তাহলে মাইমিং মানে আমরা এখানে কি বলছি মুখাভিনয়, যেখানে আপনি কোনো সাউন্ড বলবেন না, আচার অঙ্গিতে আপনি সবগুলো বৈষম্যের কথা আপনি তুলে ধরবেন, তাই না? তো দ্যাটস ওয়াই আপনাকে যেহেতু এখানে আপনি মাইম অ্যাকশনের কথা যদি চিন্তা করেন, তো মাইম অ্যাকশন থেকে আপনি কি বলতেছেন মাইমিং, তার মানে কি এখানে আপনি প্রতিবাদ করবেন বা যে কোনো কিছু ফুটিয়ে তুলবেন। তো ওইটাকে আমরা তখন কি বলতেছি যে ভাইয়া আপনি মুখ দিয়ে কোনো কথা বলতেছেন না, আপনি আকার অঙ্গভঙ্গিতে আপনি সেটা তুলে ধরতেছেন। দ্যাটস আমরা বলতেছি ড্রামা উইথাউট সাউন্ড। আমি বলতেছি ড্রামা উইথাউট কি হবে তাহলে সাউন্ড। আচ্ছা, এরপরে আসেন, এরপরে আমরা দ্য ম্যান ওয়াজ অ্যাকুস্টম টু। তাহলে এটা আমরা বারবার করে ক্লাসে পড়েছি যে হ্যাঁ, যে এটা প্রোনাউনের ক্লাসেও বারবার পড়ানো হয়েছে, আবার ভার্বের ক্লাসেও বারবার পড়ানো হয়েছে যে অ্যাকুস্টমডের সাথে কি বসে। তাহলে আমি যদি বলি অ্যাকুস্টমডের সাথে ডেফিনেটলি কি বসবে, অবশ্যই ভাইয়া টু বসবে, তাই না? এবং অ্যাকুস্টম এর পরে যে টু বসে, টু এর পরে অবশ্যই ভার্বের সাথে কি হয়, বলছে ভাইয়া আইএনজি হয়, তাই তো? তাই এই জন্য বলতেছি দ্য ম্যান ওয়াজ অ্যাকুস্টম টু স্মোকিং। ওকে, আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি বসে অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি। আমি যখন সাজেশন দিই তখন আমি বারবার করে বলছি ড্রিম কিন্তু 5 স্টার, ড্রিমের চ্যাপ্টার থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হবে। এবং দেখো আমি যে কথাগুলো বলেছি আল্লাহর রহমতে সেই কাজটাই কিন্তু ঘটেছে। আমি বারবার বলেছি ড্রিম চ্যাপ্টারটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন 2টা 3টা থাকবেই। আল্লাহর রহমতে এখান থেকে ছিল, আমরা জানি যে তোমরা সবাই উত্তর করতে পারছো, তাই তো? আমরা যদি বলি অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, তার ড্রিমের ওখানে 2টা কবিতা ছিল, একটা হচ্ছে ল্যাংস্টন হিউজেস আর একটা হচ্ছে লরেন্সের, 2টা কবিতা ছিল। তো এটা প্রথম কবিতার লাইন, তাই না? অল পিপুল ড্রিম বাট নট ইকুয়ালি, তার মানে এখানে আপনি কি বলবেন? ডেফিনেটলি বলবেন যে এটা কার কবিতা বলেন তো? আমরা জানি যে ভাই এটা লরেন্সের কবিতা, মানে প্রথম কবিতাটা দেওয়া হয়েছিল এখানে, তাই তো? আচ্ছা, এরপরে আসেন, এরপরে 14 নম্বর, আমি এটাও বলেছিলাম বারবার যে ইউনিট 1 থেকেও কিন্তু কোশ্চেন পড়বেই, এবং শেখ মুজিব বাদ দিয়ে যে 2টা আছে 2টা থেকে কোশ্চেন পড়বে। দুর্ভাগ্যবশত নেলসন ম্যান্ডেলা পড়ে নাই, কিন্তু এই ভস্টক 5 নিয়ে কোশ্চেন পড়ছে। এবং ভস্টক 5-এর যে কোশ্চেনটা পড়েছে, এটা আমরা বলি যে অনেক কঠিন কোশ্চেন পড়ছে ভাই, অনেক কঠিন। এত কঠিন কোশ্চেন দেওয়া আসলে ঠিক হয় নাই। এখানে আপনি যদি টেক্সট বুকের আপনি যদি এই জায়গাটাতে দেখে দেখেন, এখানে কি বলতেছে, সিন্স দ্য সাকসেসফুল হ্যাঁ লঞ্চ অফ দ্য স্পেসক্রাফট ভস্টক 5 অন 14 জুন 1963। তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বলছে কি যে আপনারা যখন ভস্টক 5-টা আপনি যখন 14 জুন 1963-তে আপনি যখন সাকসেসফুল লঞ্চ করলেন, তারপর থেকেই টেরাস্কোভা কি করছে, তার প্রিপারেশন তৈরি শুরু করছে। তার কার বলছে, তার নিজের ফ্লাইটে, বলে দিছে এখানে যে তার নিজের ফ্লাইটে, তাই না? তার মানে এই যে দেখেন ওন ফ্লাইটের কথা লেখা আছে, তার মানে কি ভস্টক 5 আরেকজন চালনা করেছিল। এবং আমরা যদি এটা গুগল করি তাহলে গুগল মামাদের বলে যে একসাথে 2টা মিশন চালু হয়েছিল, একটা হচ্ছে ভস্টক 5 আর একটা হচ্ছে ভস্টক 6। ভস্টক 6-এ কে ছিল? তাহলে আমরা যদি বলি ভস্টক 6-এ ছিল কল্পনা চাওলা, সরি, এখানে আমরা যদি দেখি যে ভ্যালেন্তিনা তেরেস্কোভা। তাইলে আপনার 2টা অপশনের মধ্যে একটা বাছাই করে নিলে আপনার উত্তরটা হয়ে যেত। তাহলে আপনি জানেন যে কল্পনা চাওলা না, এরপরে আপনি দেখতেছেন যে তেরেস্কোভার কার ছিল হচ্ছে ভস্টক 6-এর, তাহলে এই 2টা বাদ দিলে এমনি আপনার 50-50 চান্স চলে আসতো তখন, তাই না? যারা রিস্ক নিয়ে উত্তর করেছেন, আমিও এটা নিজেও জানতাম না, এটা গুগল পড়ার পরে আমি দেখেছি যে এটার উত্তরটা হচ্ছে ডি, ভ্যালারি, তাই তো? তা এটা বাইকপসি, ভ্যালারি বাইকপসি, এটা উত্তর আমি গুগল করার পরে আমি নিজেও এটার উত্তর দেখেছি। এটা আমি নিজেও আগে জানতাম না, এবং আমি কখন এটা স্টুডেন্টে পড়াইনি, কারণ আমি জানি যে এত ডিপ থেকে আসলে কোশ্চেন হয় না। কিন্তু এবার তারা এই টেক্সট বুকের এত ডিপ থেকে তারা কোশ্চেন করেছে। তো আমার মনে হয় যে অধিকাংশ শিক্ষার্থী ট্র্যাপে পা দিয়েছো এবং না বুঝে উত্তর করে ফেলেছো। ওকে, যারা আমাকে কমেন্ট করেছিল তারা হয়তো বা একটু গুগল করে দেখতে পারো, যে এটা লিখে যদি তুমি সার্চ দাও তাহলে চলে আসবে যে উত্তরটা ডি হবে। ওকে, আচ্ছা, এরপরে আসো, এরপরে আমরা যদি বলি লাইফ ইজ আ ব্রোকেন উইং বার্ড, তার মানে এটা কিন্তু জিএসটিতে পরীক্ষাটা ছিল 23-24-এ। হ্যাঁ, জিএসটি 23-24-এ এই কোশ্চেনটা সেম কোশ্চেন ছিল। এবং আমি যখন আপনার ড্রিম কবিতা পড়াই, এটা খুব আন্ডারলাইন করে আমি লিখে দিয়েছিলাম জিএসটি 23-24। অনেক শিক্ষার্থী বলেছিল যে ভাই প্রিভিয়াস এসে কোশ্চেনে পড়ে, তখন আমি বলেছিলাম হ্যাঁ রে ময়না, পরে একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। তাহলে আমরা এটা সবাই জানি লাইফের সাথে কার তুলনা করা হচ্ছে, বলছে ভাইয়া ডানা ভাঙা পাখির তুলনা করা হয়েছে, তাই তো? তো ওই জায়গাটাতে এখানে কি মেটাফর হিসেবে ব্যবহার হয়েছে। আমরা জানি যখন কোনো জিনিসের 2টার মাঝে তুলনা হয় এবং অ্যাজ এবং লাইক থাকে না, আমি আবার বলতেছি অ্যাজ এবং লাইক থাকে না, তখন আমরা এটাকে কি বলি, আমরা মেটাফর বলি। তো দ্যাটস ওয়াই এটা উত্তর হবে মেটাফর। আমি আবার বলতেছি এটা উত্তর কি হবে, বলছে ভাই এটার উত্তরটা মেটাফরই হবে। এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, বলতেছে 17 নম্বর, মেন্টালি রাজ ইজ হ্যাভিং আ ব্যাড টাইম উইথ হিমসেলফ আফটার হিজ ফাদার্স সাডেন ডেথ। তাহলে এবার দেখেন আমরা যদি এই টার্মটা আমরা অনেক ভালোভাবে বুঝতে পারি, তাই না? যেমন আপনি যদি চিন্তা করেন, আমরা যদি বলি এই ফুটবল খেলা আছে রাসেল ভাই, হ্যাঁ, তো বলছি কিসের খেলা ভাই, বলছে ইন্টার ডিপার্টমেন্ট, ইন্টার ডিপার্টমেন্ট। আরেকটা আমরা যদি বলি, আমি যদি বলি আরেকটা হচ্ছে ইন্ট্রা ডিপার্টমেন্ট, ইন্ট্রা।
ইন্টার ডিপার্টমেন্ট। তাহলে এই দুটা দিয়ে আমি সহজেই বুঝতে পারি ইন্টার ডিপার্টমেন্ট মানে কি। ইন্টার ডিপার্টমেন্ট আর ইন্টার ডিপার্টমেন্ট দুটার মধ্যে কিন্তু আপনার অনেকখানি ডিফারেন্স আছে, তাই তো? তো দুটার মধ্যে আপনি যদি ডিফারেন্স দেখেন, ইন্টার ডিপার্টমেন্ট মানে কি? ইন্টার ডিপার্টমেন্ট মানে ধরেন আমার ডিপার্টমেন্ট কি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাই না? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনি যখন ইকোনমিক্সের গেম খেলতেছেন, ইকোনমিক্সে আবার কার সাথে খেলতেছেন, আপনি ধরেন আইআর এর সাথে খেলতেছেন, এরপরে আপনি ল এর সাথে খেলতেছেন, এগুলোকে আমরা বলি ইন্টার ডিপার্টমেন্ট খেলা। আর ইন্টার ডিপার্টমেন্ট মানে কি? মানে নিজের ডিপার্টমেন্টের মধ্যে খেলা। ধরেন আমরা পাবলিক অ্যাডে আমরা কয়টা সেমিস্টার ছিলাম, আমরা একসাথে রান হতে কোথাও ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং মাস্টার্স। এই যে নিজেদের ডিপার্টমেন্টের মধ্যে যখন খেলা হতো তখন আমরা বলতাম ইন্টার ডিপার্টমেন্ট। আমি বলতেছি এটা কি বলছে ভাই? ইন্টার ডিপার্টমেন্ট। তাহলে ইন্টার ডিপার্টমেন্ট মানে কি? ইন্টার ডিপার্টমেন্ট মানে আমরা বলতেছি যে ভাইয়া আপনি অন্যান্য যে ডিপার্টমেন্টের সাথে আপনি খেলতেছেন সেটাকে আমরা বলছি ইন্টার ডিপার্টমেন্ট। আমরা ইন্টার ইউনিভার্সিটি বলি, তাই না? আর যখন ইন্ট্রা ডিপার্টমেন্ট বলতেছেন তার মানে কি ওই ডিপার্টমেন্টের মধ্যেই। এবার কোশ্চেনটা পড়ে বলতেছে মেন্টালি, মানসিকভাবে। এরপর বলতেছে রাজ ইজ হ্যাভিং এ ব্যাড টাইম উইথ হিমসেলফ। রাজ কি করতেছে? তার সাথে খুব খারাপ সময়টা কাটাচ্ছে আফটার হিজ ফাদার সাডেন ডেথ। তার বাবা হঠাৎ করে মারা গেছে। তার মানে কি? হঠাৎ করে মারা গেছে তার মানে কি? তার নিজের মধ্যে জিনিসগুলো ঘটতেছে। এই জন্য আমরা কি বলতেছি? আমরা বলছি ইন্ট্রা। যেহেতু নিজের মধ্যে, তার পার্সোনাল, এই জন্য আমরা বলতেছি কি? তার পার্সোনাল, এটা সে তার নিজের মধ্যে ঘটতেছে, এই জন্য আমরা বলতেছি ইন্ট্রা পার্সোনাল। আমি বলতেছি এই জন্য আমরা কি বলতেছি? আমরা বলতেছি ইন্ট্রা পার্সোনাল। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি, এবার আমি যদি খেয়াল করি দেখেন, এরপর দেখেন গোল্ড স্মিথ সেড টু ওয়ার্ক অন আ গ্লিডেড কেস। গ্লিডেড কেস মানে কি? স্বর্ণের সুন্দর করে পাতা দিয়ে পাতলা পাতলা করে যেটা করা হয় সেটাকে আমরা বলছি গ্লিডেড। তাও যদি না বুঝেন, এখানে লেখাই ছিল গোল্ড স্মিথ, তাই না? তার মানে গোল্ড স্মিথটা কি করতেছে? তার কাজটা মানে সে কাজ যেটা করতেছে সেটা সোনার পাত দিয়ে করতেছে কেজে, তাই তো? তার মানে এখানে আমি নর্মালিও কিন্তু কোশ্চেনটা আমি আমার সেন্স দিয়ে আমি কাজ লাগাইতে পারি। যেখানে কি দেওয়া আছে বলছে ভাই গোল্ড স্মিথ দেওয়া আছে, তার মানে এখানে আপনি কি বলবেন? ডেফিনেটলি আপনি গোল্ডেন বলবেন। আমি আবার বলতেছি আপনি কি বলবেন? আপনি অবভিয়াসলি গোল্ডেন বলবেন। এরপর আসেন 19 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করেন, আমি আগেই বলেছিলাম ড্রিম চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবেই। হ্যাঁ, তো আমি ওই জায়গাটার দিকে যদি খেয়াল করি, বারবার করে বলছি কিন্তু 5 স্টার 5 স্টার 5 স্টার কোশ্চেন পড়বে, 3টা 4টা কোশ্চেন মাপ নাই দিয়ে দিয়েছে। তো ওই জন্য আমাকে অনেকে বলতেছে ভাই কোশ্চেন কঠিন হয়েছে। বিশ্বাস করেন আমি একবার বলিনি কোশ্চেন কঠিন হয়েছে। আমার কাছে এফ ট্রিপল এস এর কোশ্চেনটা আমার কাছে খুবই নর্মাল মনে হয়েছে এবং এফ এ ডাবল এস এর কোশ্চেন আমার কাছে নর্মাল মনে হয়েছে। এবার আসেন, আমি যদি বলি আই হ্যাভ এ ড্রিম, এটা কি? বলছে ভাইয়া আই হ্যাভ এ ড্রিম, আমি যদি বলি এটা কি? তো বলছে ভাই এটা স্পিচ, মার্টিন লুথার কিং এর স্পিচ, তাই না? এটা বারবার আপনাদের পড়ানো হয়েছে। এরপর আসেন, এবার 20 নম্বর কোশ্চেনের দিকে দেখছে, বলছে ইফ দে লেফট নাও, তাই না? বলছে তারা যদি এখনই চলে যেতে পারতো, চলে যাইতো, তাই তো? তাহলে আমরা এটাকে বলছি কি? আনরিয়াল কন্ডিশন। যেহেতু আনরিয়াল কন্ডিশন তার মানে কি আছে? এখানে V2 আছে, তার মানে ওই পাশে কি আসবে? আমরা জানি যে আমার ডেফিনেটলি আমার তখন কি আসতেছে? উড আসতেছে। হ্যাঁ, তো এই জন্য বলছি ইফ দে লেফট নাও, তারা যদি এখনই ত্যাগ করতে পারতো, দে উড বি ইন চিটাগং বাই লাঞ্চ টাইম। তো এই কোশ্চেনটা কেমব্রিজের প্র্যাকটিস বুক থেকে হুবহু নেওয়া। এই ক্যাটাগরিতে তাদের অনেকগুলো কোশ্চেন ছিল, যারা ভালোভাবে প্র্যাকটিস করেছে আশা করি তারা পেরেছে, এবং নর্মাল কোশ্চেন। 21 নাম্বার, হু মেড হারকিউলাস আন্ডারগো দ্য 12 লেবার। আমি শুধু হারকিউলাসের চ্যাপ্টারটা এখানে আমি ইম্পর্টেন্ট দিয়ে পড়তে বলছিলাম যে এই চ্যাপ্টারের মধ্যে অরফিয়াস আর হচ্ছে হারকিউলাস, তাই না? তো এই জায়গাটা থেকেও তারা কোশ্চেন দিয়েছে, একদম ইজি কোশ্চেন ছিল, প্রথম প্যারার মধ্যেই ছিল, তাই তো? এরেস্থেসাস। তাহলে এবার আসেন, তাহলে এটা উত্তর হচ্ছে সি। এরপরে আমি যদি বলি 22 নম্বর, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কগনিটিভ মিন? কগনিটিভ বলতে আমরা কি বুঝি? এটাও ড্রিমের মধ্যে, তাই না? ড্রিমের মধ্যে, ড্রিমের চ্যাপ্টারে খুব সুন্দর করে লেখা ছিল। কগনিটিভ মানে কি? মস্তিষ্কের মধ্যে যে চিন্তাগুলো হয়, তাই তো? আপনি মাথা দিয়ে যে চিন্তাগুলো করেন, তাহলে ওটা হলে আপনার কি হচ্ছে? তার মানে আপনি অনুমান করার কথা বলতেছেন। ওটা বলতে আমরা কি বলতেছি? বলছি ভাই পারসেপশন। আমি বলতেছি এটা বলতে আপনি কি বলবেন? আপনি ডেফিনেটলি আপনি সেটাকে পারসেপশন বলবেন। আমি বলতেছি এটা কি বলবেন? আপনি পারসেপশন বলবেন। ওকে, আচ্ছা এরপরে আসেন। এরপরে 23 নাম্বার, হুইচ সেন্টেন্স ইউজেস আ কাউন্টেবল নাউন? একদম ইজি কোশ্চেন। অ্যাডভাইস আমরা কি জানি? আনকাউন্টেবল নাউন। ওয়াটার আমরা কি জানি? আনকাউন্টেবল নাউন, তাই না? ইনফরমেশনটা কি? আনকাউন্টেবল নাউন। শুধু কাউন্টেবল দেওয়া আছে কোথায়? এই যে এ ফর অ্যাপল, রাইট? এবং দেখা আছে প্লুরাল, এবং কি দেওয়া আছে? প্লুরাল। যেটা প্লুরাল হয় সেটা ডেফিনেটলি সেটা কি হবে? কাউন্টেবল হবে। অ্যাপেলস লাস্টে কি দেওয়া আছে? এস দেওয়া আছে, তবে ডেফিনেটলি আপনি এটাকে কি বলবেন? আপনি এটাকে প্লুরাল বলবেন। আমি আবার বলতেছি আপনি ডেফিনেটলি এটাকে কি বলবেন? আপনি ডেফিনেটলি ড্যাম শিওর এটাকে আপনি প্লুরাল বলবেন। ওকে, আচ্ছা এরপরে আসে। এরপরে আমরা যদি খেয়াল করি 24 নাম্বার, বলছে হুইচ ইজ দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড? এটা আমাদের সাধারণ জ্ঞানের কোশ্চেন এখানে ঢুকে দিছে। হ্যাঁ, লেক বয়কাল।
আচ্ছা, এরপর আসেন 25 নম্বর কোশ্চেন না বিশাল ঝামেলা। পোলাপান কমেন্টের কমেন্ট, ইনবক্সের পরে ইনবক্স বলছে কি ভাইয়া কাউন্টার মানে অপোনেন্ট না? বলছে না রে ভাইয়া, কাউন্টার পার্ট মানে অপোনেন্ট না। আমি এটার প্রুফটাও দিয়ে দিচ্ছি, রাইট? এটা আমি প্রুফটাও দিয়ে দিচ্ছি। সবার আগে আমি অ্যান্সার দিচ্ছি, তো মোটামুটি সবাই আল্লাহর রহমতে হয়তো বা আমাদের কপি করার সম্ভাবনা অনেক বেশি। তাছাড়া ম্যাক্সিমাম মানুষও এটাই অপোনেন্টই দিয়ে যাইতো। সবার আগে আমি উত্তর দিছি, তো সবার আগে যখন আমি উত্তর দিছি তো মানুষজন তো চিনে আমাকে, দ্যাটস ওয়াই খুব সহজেই তারা এটা কপি করতে পারছে, আমার বিশ্বাস আর কি। হ্যাঁ, কাউন্টার বলতে তোমরা যারা অপোনেন্টের কথা বলতেছো এই জায়গাটার দিকে একটু ভালো করে খেয়াল করো। এখানে ডিকশনারি ছবিগুলো দেওয়া আছে, এখানে বলাই আছে দেখো কাউন্টার পার্ট মানে কি, বলছে সামওয়ান অর সামথিং দ্যাট হ্যাজ দ্য সেম জব আর পারপাস অ্যাজ দ্য অ্যানাদার। দ্য সেম জব, আমি যদি বলি সেম জবের কথা ডিরেক্ট বলা আছে। ধরেন আমাদের ইংলিশ ভাইয়ার এমডি এবং আরেকটা আমি যদি বলি যে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেটরের যে এমডি, দুটার পোস্ট কিন্তু সেম, তাই না? আমরা যদি বলি ল্যাঙ্গুয়েজ অ্যাক্টিভেটর আমার আরেকটা প্রতিষ্ঠান, এবং আমি বললাম ইংলিশ ভাইয়া, এটার কি বলছে ভাই এমডি, তাহলে একটা এমডির সাথে আরেকটা এমডির কি হচ্ছে তুলনা, যেটা বলতেছেন এই একটা প্রতিষ্ঠানে এমডি এবং আরেকটা প্রতিষ্ঠানে যে এমডি, এটাকে আমরা বলতেছি কাউন্টার পার্ট, তাই না? তাহলে অনুরূপভাবে আপনি যখন পিয়ার বলতেছেন, দেখেন লেখা আছে সেম টাইপ অফ জব অথবা সোশ্যাল ক্লাস, তার মানে কি এই সেম জিনিসটা একই কথা লেখা আছে, দেখেন সেম জব আর এখানে কি সেম টাইপ অফ জব, ঘুরে ফিরে একই কথা। তার মানে কি সেম জবের কথা দুটাতেই বলা আছে, যেহেতু দুটাই সেম জবের কথা বলা আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কাউন্টার পার্ট বলতে আমরা এখানে অপোনেন্ট না নিয়ে আমরা কি নিচ্ছি, আমরা পিয়ার নিচ্ছি। এবার আশা করি যে তোমাদের মনের মধ্যে যে কনফিউশনটা ছিল সেটা বোধহয় চলে গিয়েছে, রাইট? আচ্ছা, এরপর আসেন, এরপর দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে দেখেন বলছে দোজ উইন্টার সানডেজ, এটা কার লেখা? একবারে ভাই ইজি, টেক্সট বুক তো হু হু তুলে দিছে, তাই না? আমরা জানি যে এটা কার লেখা, এটা হচ্ছে রবার্ট হেইডেনের লেখা, তাই তো? আচ্ছা, এরপরে 28 নম্বর কোশ্চেন দিয়ে যদি খেয়াল করি, বলছে হুইচ ওয়ান ইজ অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পারসিভার। ওখানে পারসিভার দেওয়া ছিল, পারসিভার ছিল, আমি এখানে পারসিভারেন্স করে দিছি, ওখানে পারসিভিয়ার ছিল, পারসিভিয়ার দেওয়া ছিল, আমি পারসিভারেন্স লিখে দিচ্ছি। কারণটা কি বলছে ভাই, এখানে যতগুলো ফর্ম দেওয়া আছে সবগুলো নাউন ফর্মে দেওয়া আছে, আর এখানে এটা ভার্ব ফর্মে তারা দিয়ে দিয়েছিল, হয়তো বা তারা ভুল কমে দিয়ে দিছে, কিন্তু তারা যেটা বুঝাতে চাচ্ছিল পারসিভার মিনিংও যা, পারসিভারেন্সের মিনিংও তা হতে পারে, কিন্তু পারসিভারেন্স শব্দটা কি বলছে ভাইয়া, পারসিভার ভার্ব আর পারসিভারেন্সটা হচ্ছে নাউন, তার মানে এখানে নাউন ফর্ম আমাকে নিতে হবে। তো এটা উত্তর তো তোমরা দেখে নিছো। তাহলে পারসিভারেন্স মানে কি? পারসিভারেন্স মানে কঠিন অধ্যবসায় করা, মনোযোগের সাথে কোনো কাজ করা, হ্যাঁ, কঠোরভাবে পড়াশোনা করা। তার মানে ওটার ক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনি কঠোর পরিশ্রম করতেছেন না, তাহলে ওটাকে আপনি কি বলবেন, যে এলোমেলো করে সব সাজায় করতেছেন, তাহলে আমরা বলতেছি ইরেসোলেট। ওকে, ইরেসোলেট বলতেছি। আচ্ছা, এরপরে আসেন 29, ইপিকটা কি? ইপিকে ভাই আমি বারবার করে বলে দিছি, আমি যখন পড়াচ্ছিলাম ওয়াটার ওয়াটার এভরিহোয়ার, ওইটা জাহাঙ্গীরনগরের রিপিট কোশ্চেন। হ্যাঁ, ইপিকটা কি? এবং ওই সময় আমি বারবার এখানে সুন্দর করে লিখে দিয়েছিলাম যে ইপিকটা কি। হ্যাঁ, ওটাই চলে আসছে। হ্যাঁ, তো ইপিকটা হচ্ছে আমরা বলতেছি লং পয়েম। ইপিকটা কি বলছে ভাই? ইপিকটা লং পয়েম। আমার কোশ্চেন দেখে খুব ভালো লাগছে যে যেভাবে পড়াইছে আল্লাহর রহমতে ওইভাবে কোশ্চেন আসছে, কেউ আসলে বলতে পারবো না যে কোশ্চেন কঠিন হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে যদি বলি হোয়াট ইজ অ্যান ইপিক, তাহলে আমি বলবো এ কাইন্ড অফ লং পয়েম। ওকে, আচ্ছা, এরপরে আসেন, এরপর আমরা যদি বলি এ মাদার ইন ম্যানভেলটা কি? আমি এই চ্যাপ্টারের মধ্যে একটা চ্যাপ্টারে বলছিলাম যে পুরো ইউনিটের মধ্যে একটা চ্যাপ্টার ভালো করে পড়লেই হবে আল্লাহর রহমতে, ওইখান থেকে কোশ্চেন আসছে, তাই না? তাহলে আপনি যদি খেয়াল করেন, তাহলে আমি বলেছি মাদার ইন ম্যানভেলটা কি, তাহলে মাউন্টেন। ওকে, আচ্ছা, 31, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য মোবাইলিটি? তাহলে মোবাইলিটি মানে কি? চলমান। আর ইনার্শিয়া মানে কি? স্থবির অবস্থা। মোবাইলিটি মানে কি? আমরা বলি না মোবাইল টয়লেট, মানে কি যে টয়লেট হেঁটে হেঁটে বেড়ায়, তাই তো, গাড়িতে করে ঘুরে বেড়ায়, ওই যে মোবাইল টয়লেটের কথা বলতেছে। তাহলে মোবাইলিটি মানে কি? চলমান, আর যেটা স্থির থাকবে সেটাকে আমরা কি বলি? ইনার্শিয়া। ওকে, আচ্ছা, একদম ইজি ছিল এটাও। এরপরে 32 নম্বর দিকে যদি খেয়াল করি, বলছে হোয়াট ইজ দ্য স্টোরি দ্য ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ অ্যাবাউট? তাহলে আমরা জানি ভাইয়া যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কি এনিমেল নিয়ে কথা ছিল এখানে বেশি, তো দ্যাটস ওয়াই আমরা বলছি লাভ ফর এনিমেল। ওকে, আচ্ছা, 33 নম্বর দিকে যদি খেয়াল করি, ডব্লিউ.বি. ইয়েটস। আরে ভাই, এই যে ডব্লিউ.বি. ইয়েটস, এটা পড়ানোর সময় পোলামান হাসতে হাসতে মরে গেছিলি, হ্যাঁ, মনে আছে? তো আমরা এখানে বারবার বলেছিলাম সে কি বলছে, আয়ারল্যান্ড, সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত ছিল, অনেক কাহিনী পড়াইছিলাম এখানে। আল্লাহর রহমতে এটাও কমন চলে আসছে, আমরা বলছি আইরিশ পয়েন্ট, রাইট? এর কি বলতেছি আমরা? বলছি ভাই আইরিশ পয়েন্ট। এরপরে আসে, তারপরে আমরা যদি 34-এর দিকে খেয়াল করি, বলছি ইনস্পিটা কি? তাহলে বলছে ভাই একই জায়গা থেকে কোশ্চেন পড়ছে, এটা একটা লেক, আমরা এটাও জানি যে ইনস্পিটা কি হবে, ভাই একটা লেক হবে। এরপরে কোশ্চেনটা দেখেন, এরপরে কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, বলছে দ্য ফার্স্ট সেন্টেন্স অফ এসে ইজ নর্মালি রেফার টু অ্যাজ। ভাই এই কোশ্চেনটাতে বহুত ঘ্যাপলা ছিল। আমরা নর্মালি তোমাদের যা পড়িয়েছিলাম, নর্মালি আমরা বলেছিলাম কি, একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ, একটা প্যারাগ্রাফের ক্ষেত্রে যদি চিন্তা করেন, তো আমরা নর্মালি বলি যে ভাইয়া প্রথম
সেন্টেন্সটা কি হয় বলছে ভাইয়া প্রথম সেন্টেন্সটা দুই সেন্টেন্সের মধ্যে যেটা লিখতে হয় সেটাকে আমরা বলি টপিক সেন্টেন্স, রাইট? কি লিখি? টপিক সেন্টেন্স। কিন্তু এস এর ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম হয় না। এস এর ক্ষেত্রে আমরা যদি বলি এস এর পার্টগুলো কি কি থাকে, আমরা যদি একটা এস এর ইন্ট্রোডাকশনে দিয়ে খেয়াল করি এখানে অনেকগুলো ধাপ থাকে, তাই না? অনেকগুলো ধাপ থাকে। তাহলে প্রথমটাকে আমরা বলি যে ভাইয়া হুক বা ড্রামাটিক স্টার্টিং। হুক বা আমরা কি বলি? আমরা ড্রামাটিক স্টার্টিং বলি প্রথম পার্টটাকে, হ্যাঁ? হুক বা কি বলি? আমরা ড্রামাটিক স্টার্টিং বলি। এরপর আমরা কি লিখি? আমরা বলি যে ভাই জেনারেল স্টেটমেন্ট লিখি, জেনারেল স্টেটমেন্ট লিখি, জেনারেল স্টেটমেন্ট লিখি, তাই তো? আচ্ছা, জেনারেল স্টেটমেন্ট লিখি। এরপর আমরা কি লিখি? আমরা ব্যাকগ্রাউন্ড লিখি। একটা এসের ইন্ট্রোডাকশনের মধ্যে এগুলো আমরা লিখি, রাইট? ব্যাকগ্রাউন্ড লিখি। এরপরে আমরা কি লিখি? আমরা লিখি হচ্ছে থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট আমরা লিখি, তাই তো? তাহলে এবার আপনি যদি খেয়াল করেন তো এতগুলো তারা দেয় নাই। তো এইখানে আমরা যদি বলি ইন্ট্রোডাক্টরি ফ্রেজ, ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা তো একটা ওয়ার্ড বা শব্দ সমষ্টি, পুরো তো সেন্টেন্স না ভাই। তাই বলছে দ্য ফার্স্ট সেন্টেন্স, সেন্টেন্সের কথা বলছে। ইন্ট্রোডাক্টরি ফ্রেজকে একটা সেন্টেন্স বুঝছেন না? তাহলে ইন্ট্রোডাক্টরি ফ্রেজটা তো আমরা সেন্টেন্স বলতেই পারি না, এটাকে শব্দগুচ্ছ হচ্ছে। বিগিনটা কি আমরা বলছি টেকনিক্যাল টার্ম একটা ভাইয়া, এটা তো সেন্টেন্স না। সেন্টেন্স কোনটা হতে পারে? তাহলে ভাই টপিক সেন্টেন্স বা থিসিস স্টেটমেন্ট। তাই যেহেতু আমি জানি থিসিস স্টেটমেন্ট সবার লাস্টের ধাপ, তার মানে ডেফিনেটলি এটা হচ্ছে না। তারা এটার ক্ষেত্রে তখন তারা বলেছে যে ভাইয়া তাহলে আমাদের এটা ছাড়া তো অপশন নাই, দ্যাটস ওয়াই আমরা বলছি মূল ভাবটা আমরা তুলে ধরার কথা বলছে, দ্যাটস ওয়াই আমরা এখানে উত্তর নিচ্ছি টপিক সেন্টেন্স। দ্যাটস ওয়াই আমরা কি নিচ্ছি? আমরা বলছি ভাইয়া আমরা টপিক সেন্টেন্সটা নিচ্ছি। যদিও প্রত্যেকটা এসের অনেকগুলো প্যারাগ্রাফ হয় এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে একটা করে প্রথমে টপিক সেন্টেন্সটা আসে, রাইট? দ্যাটস ওয়াই আমরা এখানে উত্তরটা আমরা টপিক সেন্টেন্সটাকে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি 36 নম্বরের দিকে খেয়াল করি, 36 নম্বর নিয়ে তোমাদের মনে ব্যাপক জ্ঞানজাম যে ভাই উত্তরটা কোনটা হবে, রাইট? 36 নাম্বারটা নিয়েও তোমাদের মনের মধ্যে ব্যাপক জ্ঞানজাম যে ভাই আসলে উত্তরটা আমরা কোনটা দিব, তাই তো? 36 নাম্বারটা নিয়ে অনেক মনের মধ্যে দ্বিধা। তাহলে আমরা এই জায়গাটা দিকে যদি খেয়াল করি, সিলেক্ট দ্য কারেক্ট ট্যাগ, আমি কোনটা নিব? আসেন, আমরা উত্তর করার আগে আমরা কলিন্সের বই থেকে আমরা একটু দেখার চেষ্টা করব। কলিন্সের বই থেকে আমরা একটু দেখার চেষ্টা করবো যে কলিন্স ভাই কি বলেছে এখানে। এখানে বলেছে দেখেন, ইফ ইউ আর টেলিং সামওয়ান টু ডু সামথিং অ্যান্ড ইউ ওয়ান্ট টু মেক ইউর অর্ডার সাউন্ড লেস ফোর্সফুল ইউ ক্যান ডু সো বাই অ্যাডিং এ কোশ্চেন ট্যাগ। তো বলছে আপনি যদি কাউকে বলেন কোনো কিছু করতে অথবা কাউরে দিয়ে কোনো কিছু আপনি যদি কোনো অর্ডার করে কোনো জিনিস করিয়ে নেন, তো ওইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? যেমন আমরা বলতেছি টেক এ সিট, তাহলে আপনি কাউকে বলছে বেটা বস, বসে আমার কাজটা করে দে, তাই তো? তাহলে এগুলোর ক্ষেত্রে তারা কি বলতেছে দেখেন, আমরা ইউজুয়ালি কি বলি? বলছি উইল ইউ বলতে পারেন, এরপর আপনি ওয়ান্ট ইউ বলতে পারেন এবং ক্যান্ট ইউ আপনি বলতে পারেন। নর্মালি দেখেন কলিন্সের উত্তরগুলো কি আসতেছে, কাম ইনটু দ্য কিচেন, বলছে উইল ইউ, ওকে গ্রেট, লুক অ্যাট দ্যাট, তো বলছে উইল ইউ, ওকে। এবার দেখেন বলতেছে সি দ্যাট শি গেটস সেফলি ব্যাক অন টিউ, এই যে দেখেন অন টিউ তারা করেছে। তার মানে কি তারা উইল ইউটাও নিচ্ছে এবং অন টিউটাও নিচ্ছে। তাহলে আপনার ক্ষেত্রে এখানে উত্তর কয়টা আসতেছে? বলছে ভাই ডেফিনেটলি আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমার এখানে দুটা উত্তর আসতেছে। আমি আবার বলতেছি উত্তর কয়টা আসতেছে? বলছে ভাই উত্তর দুইটা আসতেছে। একটা হচ্ছে উইল ইউ পাচ্ছেন আর একটা অন ইউ পাচ্ছেন। তাহলে আমরা কোনটা নিব ভাইয়া? এখানে দেখেন এটা ইউপিএসসিতে এক্সামে, ইন্টার এক্সামে, ইউপিএসসি ইন্ডিয়ান এক্সামে কিন্তু 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল। তখন থেকে কোশ্চেনটা বেশ জনপ্রিয় ছিল, রাইট? এবং এটা কিন্তু অনেক, আপনি যদি বেশিরভাগ ওয়েবসাইটে ঘাটেন তারা কিন্তু বি নাম্বারটার উত্তর দিয়েছে। যেহেতু আমরা জানি যে কোশ্চেনগুলো কেউ না কোথা থেকে সম্ভবত টিচাররা কপি করে থাকে, দ্যাটস আমি বলেছি বি দেওয়াটাই প্রেফার হবে। আমি বলতেছি বি দেওয়াটা কি হবে? বলছে ভাইয়া প্রেফার হবে, ওকে। আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা যদি খেয়াল করি 37 নাম্বার, বলছে সি বলছে যে ভেজিটেবল সিজ ড্যাশ এপ্রিল। এপ্রিলটা কি? বলছে ভাই মাসের নাম, তাই তো? মাসের আগে কি বসে? বলছে ভাই ইন বসে। আমি বলতেছি মাসের আগে কি বসবে? তাহলে বলছে ভাই ইন বসবে, দ্যাটস উত্তরটা হচ্ছে ইন। এরপরে ওয়ারিয়র অফ লাইট নোস হিজ ওন ফলস। তো ওয়ারিয়র অফ লাইটটা কি? বলছে ভাই সে তার নিজের বিষয়ে জানবে, নিজের ফলগুলোর ব্যাপারে জানবে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলতেছি? আমরা বলছি সেলফ অ্যাওয়ারনেস, তাই তো? আচ্ছা, এরপরে আসেন। এরপরে আমরা 39-এর দিকে যদি খেয়াল করি, কোশ্চেনটা 39 নাম্বারটা কি বলতেছে? বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব ইন দ্য ব্র্যাকেট। বলছে ইফ উই ব্রট আ ম্যাপ উইথ আস উই ড্যাশ লস্ট নাও, রাইট? আমি এটাও তোমাদের ক্লাসে পড়িয়েছি। আমি যখন কনফিউশনের ক্লাস নিয়েছি তখন আমি মিক্সড কন্ডিশনের কথা বারবার বলেছিলাম। আমি দুটা কন্ডিশনের কথা বলেছি, একটা মিক্সড কন্ডিশনাল তোমাদের ব্যতিক্রম পড়িয়েছিলাম, এরপরে আরেকটা জিনিস আমি তোমাদের ব্যতিক্রম পড়েছিলাম, সেটা হচ্ছে রিয়াল কন্ডিশন। দেখেন এই জায়গা থেকেও দিয়েছে। তোমরা যারা বলো যে মোহাইমিনুল ভাই শুধু কঠিন কঠিন পড়াই, এই যে দেখো মইনা, তুমি যে নর্মাল জিনিস পড়ো সেগুলো নর্মাল জায়গা থেকে তারা কোশ্চেন করে নাই। দিন শেষে কিন্তু আমার আইডিয়াটাই
সেরা, রাইট, কারণ আমি 13 বছর ধরে এটা নিয়ে কাজ করতেছি ভাই, রাইট। তাহলে এবার এই জায়গাটা দেখে যদি আপনি খেয়াল করেন, তাহলে এখানে কি দেওয়া আছে, তাহলে আমরা যদি দেখি ভাই মিক্সড কন্ডিশনাল দেওয়া আছে, রাইট। আমি বলতেছি ভাই কি দেওয়া আছে, বলছি ভাই মিক্সড কন্ডিশনাল। এখানে কি বলতেছে, ইফ উই হ্যাড ব্রট আ ম্যাপ উইথ আস, আমি যদি আমাদের সাথে আমরা ম্যাপটা নিতাম, তাহলে বলছে আমরা কি বলতেছি, এখন হারাতাম না। মিক্সড কন্ডিশন, একটা পাস্টের কথা বলা হচ্ছে, একটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, তাই না? আমি আবার বলতেছি একটা কিসের কথা বলা হয়েছে, তাহলে ভাই একটা পাস্টের কথা বলা হয়েছে এবং আরেকটা কিসের কথা বলা হচ্ছে, বলছে ভাই প্রেজেন্টের কথা বলা হচ্ছে। যেহেতু একটা পাস্ট একটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি মিক্সড কন্ডিশনাল, তাই তো? তাহলে মিক্সড কন্ডিশনালের ক্ষেত্রে তাহলে এখানে কি বলবেন, তাহলে আমরা বলছি ভাই উড বি, তাই না? এখানে তো সামর্থ্য বোঝাচ্ছে না, বলছে আমরা যদি নিয়ে আসতাম তাহলে আমরা পথটা হারাতাম না। তাহলে সামর্থ্যের কথা যেহেতু বোঝাচ্ছে না, তার মানে আমরা ক্যান বা কোডে যাচ্ছি না, তাই তো? তাহলে আমরা হারাতাম না যেহেতু বলতেছি, এই জন্য নেগেটিভে যাচ্ছি, আমরা এই জন্য বলছি উড বি। আশা করি বুঝতে পেরেছেন। যারা মিক্সড কন্ডিশনের ক্লাসটা আমরা ভালো করে করেছিলেন তাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে, তাই তো? 40 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিকেট? একদম ইজি, ইন্ট্রিকেটের অ্যান্টোনিম হচ্ছে স্ট্রেট ফরওয়ার্ড, তাই তো? আচ্ছা, এরপরে আসেন, হু নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্র্যাজেডি, এটা হচ্ছে এই অ্যাসিলাস। তো এইটা আপনি এই কোশ্চেনগুলো আমার আশা করি যে আপনারা অনেকেই ভালো পেরেছেন। এটাতে কোনো দ্বিধা বা সন্দেহ কিচ্ছু নাই। তো আমার বিশ্বাস যে এগুলো নিয়ে আপনার মনে কোনো কনফিউশন থাকবে না। আমি যেগুলো বললাম, যেগুলোতে তোমরা প্রশ্ন তুলেছিলে অথেন্টিক সোর্স নিয়ে, সেই সোর্স সহ দেখালাম, যে আসলে আমি বিশ্বাস করি এইগুলোই সঠিক উত্তর। তোমরা যে মার্কস পাচ্ছ সেটা একটু কমেন্ট বক্সে আমাদেরকে জানিও। আর আমাদের বিউপি বুস্টার থেকে দেখো কত কোশ্চেন কমন আসছে, বা আমাদের যে বইগুলো ছিল সেগুলো রিসেন্ট ভ্যাকসিন থেকে প্রতি পেজে পেজে কমন, তাই তো? তো আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়েছি। আমাদের অফলাইনে ক্লাসের কথা বলেন বা অনলাইনে ক্লাসের কথা বলেন, আমরা প্রতিটা জায়গায় থেকে প্রায় হুবহু কমন দিতে পেরেছি। এটা আসলে আমার অনেক আনন্দের বিষয়। দেখা হচ্ছে FSSS এর সলিউশন নিয়ে, হ্যাঁ, কয়েক ঘন্টা পরেই দেখা হবে। আমরা কোশ্চেনের সলিউশন করে এখনই পোস্ট করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, মন খারাপ করো না। সামনে তোমাদের জন্য অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আসতেছে আরও, সেগুলোর জন্য জোরছে প্রিপারেশন নাও। আমি সবসময় বলি যে তোমাদের জন্য এটা একটা অ্যাসিড টেস্ট ছিল, রাইট? অ্যাসিড টেস্ট বলতে কি, একটা পরীক্ষা দিয়ে অন্তত নিজেকে যাচাই করার সুযোগ পেয়েছো আসলে এক্সাম হল এনভায়রনমেন্টটা কেমন হয় এবং আসলে তোমার কীভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত। তোমরা যারা এখনও এগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আসো, সময় খুব বেশি নাই, অল্প একটু সময় আছে। এই সময়টাতে যদি নিজের সর্বোচ্চটা দিতে পারো, আমার বিশ্বাস তোমার যেটা চলে গেছে এর চাইতে বেটার কিছু অপেক্ষা করতেছে, সের নামই ঢাকা বিশ্ববিদ্যালয়। টিল দেন ভালো করে পড়ো, প্যারা নিও না। যেটা চলে গেছে টাটা বাই বাই, কোশ্চেন আর খুলে দেখার দরকার নেই। হ্যাঁ, SSS নিয়ে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ভাই ওদের কোশ্চেন রেডি হয়নি, এই জন্য আমি 7টা টাইম দেওয়া আছে তো ঢুকে গেছি।